প্রধান উপদেষ্টা মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স নিউজরুম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে মালয়েশিয়া। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের আগ্রহ বরাবরই ছিল। এদিকে আজ মালয়েশিয়াতে খুবই খারাপ অবস্থা হয় ডক্টর ইউনূসের। তুলপার পরিস্থিতি সেখানে সবাই একশনে। এইদিকে বিদেশি সহযোগিতায় শেখ হাসিনা দেশে আসছে। সবকিছু দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের। ক্ষমতা পরিবর্তন হইলে তখন আসলে এই যে যারা আছেন পলিটিশিয়ানরা অনেকে ভাইগা টাইগা যান বা খুব বড় কর্মকর্তারা ভাইগা যান, বাকিরা তো বাংলাদেশে থাকা লাগে বা তাদের পরিবার আছে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক চলছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনূসের। সফরের দ্বিতীয় দিনে পুত্রজায়ায় নিজ কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান আনোয়ার ইব্রাহিম। মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসায়ী আওয়ামীরা পালিয়েছে, গহ্বরে ঢুকে গিয়েছে। এই মুহূর্তে তারা আর বেরিয়ে আসতে পারছে না, সাহস পাচ্ছে না। প্রিয় দর্শক, বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে। যে দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতুর স্বপ্ন পূরণ করেছে, সেই দেশ আজ খুনি ফ্যাসিস্ট ইউনূস গঙের অবৈধ ক্ষমতা দখলের জাতাকলে পিষ্ট। গতকাল থেকেই বিভিন্ন জায়গায় অনেক সমন্বয়ককে গণধোলাই শুরু হয়ে গিয়েছে। এইদিকে সার্ভিস আলম এবং গলম হাসনাত এই দুইটাও নিখোঁজ হয়ে গিয়েছে। মানে এই ছাত্র সমন্বয়ক তারা গা ঢাকা দিয়েছে। তারা এখন নিজেদেরকে বাঁচানোর লক্ষ্যে যে যেখানে পারছে দৌড়াচ্ছে। মোহাম্মদ ইউনূস যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। হ্যাঁ, সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে। হ্যাঁ, ক্ষমতা নিতে পারে সেনাবাহিনী, কারণ দেশের মধ্যে খুবই অস্থিতিশীল পরিবেশ চলছে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডক্টর ইউনূস মালয়েশিয়া সফরে আছেন এবং সেই সফরকে কেন্দ্র করে শেখ হাসিনা বিশাল একটা সুযোগ পায় এবং আওয়ামী লীগ কর্মীরাও অনেক সুযোগ পেয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করে। আর এইদিকে আমরা কি শুনতে পারি, শেখ হাসিনা দেশে আসছে, বিভিন্ন আন্তর্জাতিক সাপোর্ট শেখ হাসিনা পাচ্ছে এবং সেই সাপোর্টে সে কিন্তু বিশাল অনেক ঘটনা ঘটিয়ে দিচ্ছে। মানে মালয়েশিয়াতেও অনেক কিছু হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, দেশের অবস্থা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় এবং ডক্টর ইউনূসের সাথে কি কি হচ্ছে, এই নিয়ে আমাদের দেশের নেতাকর্মীরা তারা কি বলতেছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকলি কন্টিনিউ করবেন। আসুন, আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। শেখ হাসিনা নামটার মধ্যে একটা আতঙ্ক কাজ করে এই মুহূর্তে বাংলাদেশের অনেক মানুষের। বিশেষ করে এই সরকার পতনের পর এই মুহূর্তে যারা শেখ হাসিনার মামলাগুলো নিয়ে বিশেষ করে ধরেন ইনভেস্টিগেশন করছেন সরকারি পুলিশ কর্মকর্তারা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা, বা তার বিরুদ্ধে যে মামলাগুলো দায়ের হয়েছে সেই মামলাগুলোতে যারা উকিল আছেন, মুন্সি আছেন, বিচারক আছেন বা বিভিন্ন কলাকৌশলী আছেন, প্রত্যেকের কিন্তু একটা টেনশন থাকে, যেমনটা বেগম খালেদা জিয়ার সময়ও ছিল। কেননা এই দেশে ক্ষমতার পালাবর্তন ঠাস করে হইয়া যায়। তো টেনশনের জায়গাটা তখনই তৈরি হয় যে ক্ষমতা পরিবর্তন হইলে তখন আসলে এই যে যারা আছেন পলিটিশিয়ানরা অনেকে ভাইগা টাইগা যান বা খুব বড় কর্মকর্তারা ভাইগা যান, বাকিরা তো বাংলাদেশে থাকা লাগে বা তাদের পরিবার আছে। তো বাংলাদেশ যেই প্রতিহিংসামূলক একটা রাষ্ট্র, আমরা রাজনীতির পালাবর্তনে বা ক্ষমতার পালাবর্তনে যেই প্রতিহিংসাগুলো সামনে দেখি, বিভৎস ঘটনাগুলো দেখি, সেখান থেকে ভয় পাওয়াটা স্বাভাবিক। একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক ইত্তেফাকে করা একটা প্রতিবেদন বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মামলা পরিচালনার সাথে জড়িত প্রসিকিউটর, যারা আইনাঙ্গনে কাজ করেন, মামলাগুলোর তদন্ত কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পুলিশ বা আরো বিভিন্ন যে সংস্থাগুলো আছেন, আদালতের যারা কর্মচারী আছেন, তাদেরকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন। এই বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে মামলায় শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 2রা জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই মামলার রায় ঘোষণা করে। ট্রাইব্যুনালের অন্য 2 সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকেও 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ট্রাইব্যুনাল। এখন এখানে আমরা যদি দেখি, মামলার মূল প্রমাণ হিসেবে ব্যবহৃত একটি অডিও ক্লিপ গত বছরের অক্টোবর মাসে ভার্চুয়াল মাধ্যমে ছড়িয়ে পড়ে, মানে সোশ্যাল মিডিয়াতে, যেখানে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন শোনা যায়। এই অডিওটি সিআইডির ফরেন্সিক ল্যাবে পরীক্ষা করা হয়েছে। এটা কোনো ফেক অডিও নাকি রিয়েল, পরীক্ষার ফলে নিশ্চিত হওয়া গেছে যেটা অরিজিনালি শেখ হাসিনার কণ্ঠ এবং তিনি প্রকৃতপক্ষেই হুমকি দিচ্ছেন। সেখানে বলা হচ্ছে যে পূর্ণাঙ্গ রায়ে শেখ হাসিনা এবং বুলবুলের কথোপকথন যেভাবে আসছে, শেখ হাসিনা বলছিলেন, ওইসব তালিকা করো আর অফিসারদের বলো আমরা তালিকা পাঠাচ্ছি নেত্রীর কাছে, উনি চাইছেন ভবিষ্যতে কাজে লাগবে। শেখ হাসিনার এই কথার পর বুলবুল বলছিল, জি নেত্রী, জি, আসসালামু আলাইকুম।
এরপর শেখ হাসিনা বলেন চাকরি সামনেও করতে হবে, এটা ভুলে যায় না যেন এক মাঘে শীত যায় না। একটা কথা আমি বলি, তোমাদের কার বাড়ি পোড়াইছে কে? তখন বুলবুল বলেন উড়াই নেত্রী। ওই উড়াই সবাই জামাত বিএনপির সকলে। তারপর তিনি বলছেন তাদের বাড়িঘর নাই, তো বুলবুল বলছে আছে নেত্রী। শেখ হাসিনা বলেন তাদের ঘর বাড়ি নাই, বুলবুল বলছেন জি আছে। শেখ হাসিনা বলেন তাহলে সবকিছু কি প্রকাশ্যে করতে হয়? এরপর শেখ হাসিনা বলেন আমাদের ঘর বাড়ি নাই, তাদেরও ঘর বাড়ি থাকবে না। মানে এখানে মামলার মধ্যে যে জিনিসটা আনা হয়েছে যে তিনি ঘর বাড়ি পুরি দিতে বুলবুলকে উস্কানি দিয়েছেন। এখন এটা বাংলাদেশে নতুন একটা ট্রেন্ড, কিন্তু এবার সরকার পরিবর্তনের পর আমরা বাংলাদেশের বিভিন্ন জিনিস অবলোকন করেছি। আমি বরাবরই তখনও একটা কথা বলছি, এখনো বলি, বাংলাদেশে না সারা পৃথিবীতেই সম্ভবত, তবে আমাদের দেশে একটু বেশি, ভালো কাজের পুনরাবৃত্তি পরবর্তী মানুষগুলা করে না, ভালো কাজের মেসেজ কেউ নেয় না। কিন্তু যেটা মন্দ কাজ, খারাপ কাজ, প্রতিহিংসা, প্রতিশোধ, মানে এই মেন্টালিটির যে জিনিসগুলো আছে, ওই যে আপনি যারা রাগের মাথায় একটা চড় দিচ্ছেন, আপনি তো দিয়ে ফেলছেন, কিন্তু সে কিন্তু পাল্টা আপনার চড় দিবেন, আপনার ঘাই দিয়া দেয়। কেন? এটা তার প্রতিশোধ। রাগ আর প্রতিশোধ দুই রকম হয়। তো এই মুহূর্তে শেখ হাসিনা যে বক্তব্যগুলো দিচ্ছেন, কোট আনকোট বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, সংস্কৃতি, কালচার কিন্তু এটাই প্রমাণিত করে যে এই ঘটনাগুলো হয়তো আগামী দিনে ঘটবে। এখন এগুলার ইফেক্ট মামলার মধ্যে কি পড়বে, ওনার প্রত্যেকটা কথোপকথন মামলার বেলায় কিন্তু এখানে সাক্ষ্য হিসাবে চলে আসছে। তো এখানে আপনার যতটুকু বোঝা গেছে যে হয়তো তাদের জন্য আইনি প্রোটেকশন বা আরো কোনো কিছুর ব্যবস্থা করা হবে, সময় বলে দেবে। বাংলাদেশের রাজনীতি নিয়ে বিদেশিদের আগ্রহ বরাবরই ছিল। বিশেষ করে রাজনৈতিক বিবাদ যত বাড়ে, নির্বাচন যখন ঘনিয়ে আসে, তখন প্রতিবারই দেখা যায় বিদেশি পরাশক্তিগুলোর রাষ্ট্রদূতদের তৎপরতা। গত 30 বছর ধরে সে তৎপরতায় সবচেয়ে বেশি এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র। এবারও তার ব্যত্যয় ঘটছে না। সবশেষ 11ই আগস্ট সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির 4 নেতার সাথে নিজ বাসভবনে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চার্জ অ্যাফেয়ার্স ট্রেসিয়ান জ্যাকবসন। সূত্রগুলো বলছে কক্সবাজার স্ক্যান্ডালকে ঘিরে এনসিপির মধ্যে দেখা দেয়া অভ্যন্তরীণ কোন্দল নিরসনের জন্যই এই বৈঠক হয়েছে। দলটির ভাঙ্গন ঠেকাতে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আম্পায়ারের ভূমিকা পালন করেছেন। এর আগে রাজনৈতিক দলগুলোর সাথে সিরিজ বৈঠকও করেছিলেন তিনি। গত মাসে জ্যাকবসন লন্ডন উড়ে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করার জন্য। সূত্রগুলো বলছে ভারতের কলকাতায় আওয়ামী লীগের নেতাদের সাথেও বৈঠক করেছে কয়েকটি দেশের মিশনের কর্মকর্তারা। বিদেশিদের এমন তৎপরতায় প্রশ্ন উঠছে, আবার কি সেই পর্দার আড়াল থেকে সেই টুরিস্ট গ্রুপ কলকাঠি নাড়তে শুরু করেছে? 2007 সালে রাষ্ট্রদূতদের টুরিস্ট গ্রুপের তৎপরতাকে অনেকেই বিদেশি ষড়যন্ত্র বলে থাকেন। বিগত কয়েকটি নির্বাচনেও মার্কিন রাষ্ট্রদূত সহ পরাশক্তিগুলোর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে কোনো রাজনীতিবিদ বলা শুরু করেছে ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না সেটি নির্ভর করছে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় তার উপর। এই কথা যদি সত্যি ধরে নেয়, তাহলে কি এদেশের আন্দোলন, জনগণের রায় এসব কিছু লোক দেখানো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাকর্মীদের গোপন সাক্ষাৎ নিয়ে গুঞ্জন উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনের সঙ্গে এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দৈনিক কালবেলায় প্রকাশিত খবরে বলা হয়েছে 11ই আগস্ট বিকেল 5টা থেকে 6টা পর্যন্ত গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময় ট্রেসিয়ান জ্যাকবসন এবং দূতাবাসের পলিটিক্যাল কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন। অন্যদিকে এনসিপির পক্ষ থেকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসলিম জারা এবং যুগ্ম সদস্য সচিব ও কূটনৈতিক প্রতিনিধি আলাউদ্দিন মোহাম্মদ উপস্থিত ছিলেন। কালবেলার খবরে বলা হয়েছে মার্কিন রাষ্ট্রদূতের নিজ বাসভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়েছে। রাষ্ট্রদূত জ্যাকবসন আসন্ন নির্বাচন নিয়ে এনসিপির পরিকল্পনা সম্পর্কে জানতে চান। তবে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একটি সূত্র বলছে কক্সবাজার স্ক্যান্ডালকে কেন্দ্র করে এনসিপির শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। আবার এই স্ক্যান্ডালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম আলোচনায় আসায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের মার্কিন দূতাবাস। প্রিয় দর্শক, বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ক্রান্তি লগ্নে। যে দেশ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতুর স্বপ্ন পূরণ করেছে, মেট্রো রেলে বাঙালি ছুটে চলেছে, ডিজিটাল বাংলাদেশ গড়েছে, সেই দেশ আজ খুনি ফ্যাসিস্ট ইউনুস গঙের অবৈধ ক্ষমতা দখলের জাতাকলে পিষ্ট। 8 আগস্ট 2024 সাল, এদিন বাংলার ইতিহাসে কালো অধ্যায় কালো হরফে লেখা থাকবে। এদিন অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে ইউনুস ও তার মিত্ররা দেশকে ঠেলে দিয়েছিল ধ্বংসের মুখে। নির্বিচারে হত্যা, সংখ্যালঘুদের উপর হামলা, থানায় অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া সবই হয়েছে একটি মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে। দেশ জুড়ে শুরু হয়
এক মব সন্ত্রাস, আদালতের উপর হামলা, সংবিধান লঙ্ঘন, সুপ্রিম কোর্ট অবমাননা, সাংবাদিক, আইনজীবী, লেখক, শিক্ষক, সংস্কৃতিকর্মী কেউ তাদের হাতে রক্ষা পায়নি। 460টির মতো থানায় অগ্নিসংযোগ করা হয়েছিল, রেল লাইন উপড়ে ফেলা, নারী ধর্ষণ, লুটপাট। বাংলার আকাশে একটা অন্ধকার ছায়া ঢেকে ফেলেছিল সেই 8 আগস্ট 2024 সাল। গণতন্ত্র খুনি ফ্যাসিস্ট ইউনূসের ফ্যাসিস্ট তন্ত্রের জাতাকলে পিষ্ট আজ দেশের সর্বস্তরের জনসাধারণ। বাংলার সেই নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত জনসাধারণের পক্ষে শান্তি, গণতন্ত্র, সমৃদ্ধি ও উন্নয়নের স্বপ্ন সারথী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগ 21 দফা দাবি চমক দেখিয়েছে। প্রথম দাবি, অবিলম্বে খুনি ফ্যাসিস্ট ইউনূসগণকে ক্ষমতা ছাড়তে হবে। নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। দ্বিতীয় দাবি, 5 আগস্টের পর সুপ্রিম কোর্টে হামলা ও সংবিধান লঙ্ঘনের ঘটনায় তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তৃতীয় দাবি, শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার দায়ের করা সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। চতুর্থ দাবি, বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিদেশে অপপ্রচার বন্ধ করতে হবে। পঞ্চম দাবি, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার সহ সকল গ্রেফতারকৃতদেরকে মুক্তি দিতে হবে। ষষ্ঠ দাবি, অবৈধভাবে পরিচালিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিলুপ্ত করে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সপ্তম দাবি, আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম ও দলীয় নিবন্ধন স্থগিতের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। অষ্টম দাবি, বাংলাদেশের স্বাধীনতা বিনাশী সেই তথাকথিত মানবিক করিডোর ও বন্দর হস্তান্তরের ষড়যন্ত্র পুরোপুরি বন্ধ করতে হবে। নবম দাবি, অনির্বাচিত সরকারের হস্তক্ষেপে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও ক্ষতিপূরণ দিতে হবে। দশম দাবি, 5 আগস্ট থেকে চলমান হত্যাকাণ্ড, সংখ্যালঘু নির্যাতন ও ধ্বংসযজ্ঞের বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। 11তম দাবি, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, শহীদ মিনার সহ মুক্তিযুদ্ধের প্রতীক এবং সকল কিছু ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে। 12তম দাবি, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে গ্রেফতারকৃত সাংবাদিকদেরকে মুক্তি দিতে হবে। 13তম দাবি, বঙ্গবন্ধুর বাসভবন ধানমন্ডি 32 প্রতিকৃতি ও মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্ন পুনর্নির্মাণ করতে হবে। 14তম দাবি, জঙ্গি অপশক্তির কাছ থেকে লুণ্ঠিত সকল অস্ত্র ও সন্ত্রাস দমন করতে হবে। 15তম দাবি, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, ছাত্রত্ব বাতিলের ফ্যাসিস্ট সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। 16তম দাবি, সংখ্যালঘুদের উপর বর্বরচিত হামলা বন্ধ ও তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। 17তম দাবি, নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারী শিশুর অধিকার রক্ষা করতে হবে। 18তম দাবি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতা ফিরিয়ে আনতে হবে। 19তম দাবি, শিল্প কারখানা ও বিনিয়োগ, এই যে খাত, এগুলা পুনরুজ্জীবিত করে অর্থনীতি সচল করতে হবে। 20তম দাবি, কারাগারে বন্দী আওয়ামী লীগ নেতাকর্মীদের মুক্তি ও মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক তদন্ত করতে হবে। 21তম এবং সর্বশেষ দাবি, দেশব্যাপী মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় দর্শক এবং প্রিয় দেশবাসী, আজ সময় এসেছে ঐক্যবদ্ধ হওয়ার। মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, লাল সবুজের পতাকা, এগুলো বাঁচাতে হলে, রক্ষা করতে হলে এখনই সময় রুখে দাঁড়াবার। আপনাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। এখন ওই মুসলিম ভাইয়ের বউর একটা কথা খেয়াল হয় আর কি, সে লাল দেখলেই ইল্লাপুরের বাইসাপ না। কারণ মাঝে মাঝে ঘটনার কি বলে যে প্রেক্ষাপট ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এমন ঘটে। অনেক পাখি মাছ খায়, মাছরাঙার দোষে এই মুহূর্তে মাছরাঙার ভূমিকা আছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ। তবে আসলে ঘটনার পিছনে কারা, সেটাও একটা ইন্টেনশন, কারণ নানান প্রেক্ষাপট এখানে ঘটতে পারে। আবার খোদ মাছরাঙা পাখি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগও এই ঘটনা ঘটাইতে পারে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক কমিটির সদস্য এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক, তার বাড়িতে একটা চিঠি, একটা কাফনের কাপড় মিলছে। চিঠির মধ্যে বেশ কিছু লেখা ছিল। কাফনের কাপড় মিলছে মানে বুঝতেই পারছেন দুনিয়া ছাড়া করার মানে প্রস্তুতি। তো চিঠির প্রথম লেখা হচ্ছে, প্রস্তুত হ রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তো সেখান থেকে প্রস্তুত হ রাজাকার। তারপর লিখছে যে আপনার বাপ মায়ের দোয়া নে, ভালো পরামর্শ দিছে যে দুনিয়া ছেড়ে চলে যাবা, বাবা মার দোয়া টোয়া নিয়ে নাও, তোদের দিন শেষ। এখন এই পরিবারে কয়জন আছে নাকি ফুল ফ্যামিলি টার্গেট করছে, সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এতটুকু লেখা দেখলে বুঝতে বাকি নাই নিশ্চয়ই এটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কাজ। আবার হইতেও পারে, নাও হইতে পারে। হুমকিপ্রাপ্ত এনসিপির নেতা খালিদ হাসান মিলু মোহনপুরের ধুরুল গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে। পরে বাড়ির সামনে কাফনের কাপড় এবং চিরকুট ফেলে তারা সেখান থেকে চলে যায়। রাত 11:30টার দিকে তিনি বাসায় ফিরেন। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, বাইরে বের হইয়া দেখ। হঠাৎ করে জানালা দিয়ে এরকম একটা আওয়াজ, আমরা হলে ভূতের ডরে মরে জানালা বন্ধ করে দিতাম, বাট সাহসী ছেলে, সে সত্যি সত্যি দরজা খুলছে, বারান্দায় গেছে। বারান্দায় গিয়ে তিনি দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ। তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন,
ধুরুইল বাজারে নৈশ প্রহরীও আসেন। পরে বাইরে এসে একটা পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেই পলিথিনটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় মানে কাফনের কাপড় এবং একটা চিঠি। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয় এমন হুমকি পেয়ে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে। তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারতেছি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন ইস্যু নিয়ে কথা হয়, ডক্টর ইউনূসের বিষয়ে কথা হয়, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়। এই বিষয়গুলোর সাথে মানে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।